সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক থেকে পড়ছিলাম। প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ, পেজ 4। ঠিক অথবা ভুল চিহ্নিত করো। 1 নম্বর, অয়ন শব্দটির অর্থ গতি, ভুল। 2, পৃথিবীর কক্ষপথ গোলাকার, ভুল। 3, মেরু অঞ্চলে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত হয়, ঠিক। 4, পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা 65.5 ডিগ্রি কোণে হেলে থাকে, ওটা ভুল। 5, অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, এটাও ভুল। 6, সূর্যের বার্ষিক আপাত গতি অনুসারে 23.5 ডিগ্রি উত্তর সমাক্ষরেখা সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, এটা ঠিক। 7, 23.5 ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখাটি হল মকর সংক্রান্তি রেখা, এটা ঠিক। 8, অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে, এটা ভুল। 9, একটি অধিবর্ষ মোট 365 দিন 5 ঘন্টা 48 মিনিট ও 46 সেকেন্ডে ধরা হয়, ওটা ভুল। তারপরে 10 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, এটা ঠিক। 11, মেরু অঞ্চলে 6 মাস শীত ও 6 মাস গ্রীষ্ম থাকে, ভুল। 12, পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ঋতু পরিবর্তন হয়, ঠিক। 13, অস্ট্রেলিয়াকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, এটা ভুল, নরওয়েকে বলা হয়। 14, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান, এটা ঠিক। 15, উত্তর মেরুতে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর সুমেরু জ্যোতি বা সুমেরু প্রভা দেখা যায়, এটা ভুল। 16, 2008 সালটি অধিবর্ষ হিসেবে পরিগণিত হয়েছে, এটা ঠিক। তারপরে 17, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 95 কোটি কিলোমিটার, এটা ভুল। 18, পৃথিবীর পরিক্রমণের বেগ প্রতি সেকেন্ডে প্রায় 25 কিলোমিটার, 18, এটা ভুল। 19, উত্তর গোলার্ধে সূর্যের লম্ব কিরণের শেষ সীমানা হল সুমেরু বৃত্ত, এটা ভুল। 20, দক্ষিণ গোলার্ধে সূর্যের লম্ব কিরণের শেষ সীমা হল মকর সংক্রান্তির রেখা, এটা ঠিক। 21, শরৎ ও বসন্তকালে দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে না, এটা ভুল। 22, মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে, এটা ভুল। 23, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যকে ছোট দেখায়, এটা ঠিক। 24, বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি, 24 ঠিক। 25, 21শে জুন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, এটা ভুল। এক কথায় উত্তর দাও। যে দিন ব্র্যাকেটে 21 জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে কি বলে? কর্কট সংক্রান্তি। তারপরে 2, উত্তর গোলার্ধে যে দিন দিনের দৈর্ঘ্য বড় ও রাত সবচেয়ে ছোট হয়, সেই দিনটিকে কি বলা হয়? কর্কট সংক্রান্তি। 3 নম্বর, যে দিনে ব্র্যাকেটে 22 ডিসেম্বর মকর সংক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে কি বলা হয়? মকর সংক্রান্তি। 4, দক্ষিণ গোলার্ধে যে দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট ও রাতের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, তাকে কি বলা হয়? কর্কট সংক্রান্তি।
5. উত্তর গোলার্ধে যে দিন দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট ও রাতের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় সেই দিনটি কি নামে পরিচিত? মকর সংক্রান্তি। 6. যে দিন (21 মার্চ) পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় সেই দিনটিকে কি বলা হয়? মহাবিষুব। 7. যে দিন (23 সেপ্টেম্বর) পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় তাকে কি বলে? জলবিষুব। 8. পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী (12,714 কিলোমিটার) দৈর্ঘ্য কাল্পনিক রেখার নাম কি? পৃথিবীর অক্ষ। 9. যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কি বলে? কক্ষপথ। 10. কোনো সালকে 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তবে সেই সালটিকে কি বলা হয়? অর্ধবর্ষ বা লিপ ইয়ার। 11. পৃথিবীর চারদিকে 28 দিনে চাঁদের একবার ঘুরে আসাকে কি বলা হয়? চান্দ্রমাস। এবারে পেজ 5। 12. সূর্যের আপাত চলনের পথটির নাম কি? রবি মার্গ। 13. সূর্যের উত্তরায়ণের শেষ দিনকে কি বলে? কর্কট সংক্রান্তি। 14. সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে? মকর সংক্রান্তি। 15. কোন বেগে বস্তুকে ছুড়লে তা আর পৃথিবীতে ফিরে আসে না? মুক্তিবেগ। 16. মেরু অঞ্চলে রাত্রিকালীন সময়ে আকাশে রামধনুর মতো যে জ্যোতিপ্রভা দেখা দেয় তার নাম কি? মেরুপ্রভা। 17. নরওয়ের কোন বন্দরটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? হ্যামারফেস্ট। 18. পরিক্রমণ গতির অপর নাম কি? বার্ষিক গতি। 19. 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের যে উত্তরমুখী আপাত গতি ঘটে তাকে কি বলে? উত্তরায়ণ। 20. 21 জুন থেকে 22 পর্যন্ত 6 মাস ধরে সূর্যের যে দক্ষিণমুখী আপাত গতি ঘটে তাকে কি বলে? দক্ষিণায়ন। 21. সূর্যসহ সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করছে তার নাম কি? আকাশগঙ্গা। 22. আপাতভাবে সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যে পথে চলাচল করে তার নাম কি? দৈনিক আপাত গতি। 23. উপবৃত্তাকার কক্ষপথের যে বিন্দুতে সূর্য অবস্থান করে তাকে কি বলে? নাভি। 24. সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে কম হলে সেই অবস্থানকে কি বলে? অনুসুর অবস্থান। অ-নয় হর্ষকার দন্তেশ্বয় দীর্ঘকার র, অনুসুর অবস্থান। 25. সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কি বলে? অপসুর অবস্থান। 26. যে বছরের দিনসংখ্যা 366 ও ফেব্রুয়ারি মাস 29 দিনে শেষ হয় সেই বছরকে কি বলা হয়? অধিবর্ষ। 27. পৃথিবীর মেরুদণ্ড কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে। 28. পৃথিবীর কোন অঞ্চলে আলোকিত রাত সহ একটানা 6 মাস দিন দেখা যায়? মেরু অঞ্চলে। 29. কোন গ্রহের অক্ষ তার কক্ষপথের সমতলে অবস্থান করে? ইউরেনাস। 30. সৌরজগতের কোন গ্রহের অক্ষ তার কক্ষের ওপর লম্বভাবে অবস্থান করে? বৃহস্পতি। বেমানান শব্দটি শনাক্ত করো। 1. মহাকর্ষ, পৃথিবী, চাঁদ, প্রাণ। প্রাণটা বেমানান। 2. সুমেরু, কুমেরু, পৃথিবীর কেন্দ্র, কর্কটক্রান্তি রেখাটা। 3. বৃত্তাকার, উপবৃত্তাকার, কক্ষপথ, ফোকাস। বৃত্তাকারটা বেমানান।
4 মাস, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাতে মাসটা বেমানান। 5 1996, 2004, 2007, 2012, এটা 2007টা বেমানান হবে, কেননা এটা লিপ ইয়ার না, বাকিগুলো লিপ ইয়ার। 6 1600, 1900, 2000, 2400 সাল, এটা 1900 সালটা হবে না, এটা বেমানান, এটা লিপ ইয়ার না। 7 21 মার্চ, 21 এপ্রিল, 21 জুন, 23 সেপ্টেম্বর, 21 এপ্রিলটা বেমানান। তারপরে 8 ভারত, নরওয়ে, আলাস্কা, সুইডেন, এটা ভারতটা বেমানান। তারপরে ভুল সংশোধন করো, পৃথিবীর তুলনায় সূর্য 13 গুণ বড় লেখা আছে, এটা হবে 13 লক্ষ গুণ বড়। 2 যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর কক্ষ, কক্ষ না অক্ষ। 3 নম্বর পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার, বৃত্তাকারটা এটা ভুল, যেটা ভুল শব্দটা ঠিক করতে হবে, ওটা লাল দিয়ে লেখা আছে, বৃত্তাকারটা লাল দিয়ে লেখা আছে, এটা হবে উপবৃত্তাকার। 4 সূর্য উপবৃত্তের কেন্দ্রে থাকে, কেন্দ্রটা লাল দিয়ে, এটা ফোকাসে থাকে। 5 4 জুলাইকে অনুসুর, অনুসুরটা লাল দিয়ে বলে, অপসুর হবে। 6 যে বছর 365 দিনে সমাপ্ত হয় সেই বছরকে অধিবর্ষ বলে, 365টা ভুল, 366 হবে। এবারে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2, এটা পেজ 6। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর পৃথিবীর অক্ষ তার কক্ষের ওপর লম্বভাবে অবস্থান করলে কি হবে? উত্তর পৃথিবীর অক্ষ তার কক্ষের ওপর লম্বভাবে থাকলে 1 দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বন্ধ হবে। 2 সর্বত্র ঋতু পরিবর্তন হবে না। 3 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হবে। 4 মেরু অঞ্চলে শীতের প্রকোপ কমবে ও গ্রীষ্ম ঋতু বিরাজ করবে। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর অক্ষ যদি কক্ষপথের সমতলে থাকত তবে কি হতো? পৃথিবীর অক্ষ কক্ষপথের সমতলে থাকলে 1 দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বন্ধ হবে। 2 সর্বত্র ঋতু পরিবর্তন হবে না। 3 উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে বছরের সবসময় অন্ধকারে ঢাকা থাকত, অর্থাৎ 6 মাস দিন ও 6 মাস রাত হতো না। 3 21 মার্চ তারিখে স্থানীয় সময় অনুযায়ী কখন টোকিও, কলকাতা, সিডনিতে সূর্য উঠবে? সকাল 6টার সময়। ওই দিন মহাবিষুব হওয়ায় পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় হবে। 4 জুলাই, 25 জানুয়ারি, 20 সেপ্টেম্বর বিষুবরেখার যে কোনো জায়গায় কটায় সূর্য উঠবে? সকাল 6টার সময়। বিষুবরেখায় সারা বছর দিনরাত্রি সমান হওয়ায় সব দিনই সূর্য সকাল 6টায় উদিত হবে। 5 22 ডিসেম্বর কখন নিউ ইয়র্ক, দিল্লি, কায়রোতে সূর্য ডুববে? সব জায়গাতেই সন্ধ্যা 5টার সময়। ওই দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে মকর ক্রান্তি রেখার ওপর পড়ে, ফলে ওই তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়। উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা দেয়। নিউ ইয়র্ক, দিল্লি, কায়রো উত্তর গোলার্ধে অবস্থিত বলে এখানে 10 ঘন্টা দিন ও 14 ঘন্টা রাত হবে। 6 25 আগস্ট বিষুবরেখায় কখন সূর্যোদয় হবে? সকাল 6টার সময়। নিরক্ষরেখায় বা বিষুবরেখায় সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, এর ফলে বছরের সমস্ত দিনই ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে বা বিষুবরেখাকে সমদ্বিখণ্ডিত করায় বিষুবরেখার ওপর যে কোনো জায়গায় দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।
ব্র্যাকেটে অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত। 7 নম্বর, উত্তর মেরুতে যখন টানা 6 মাস দিন, তখন 0 ডিগ্রি অক্ষরেখায় রাতের দৈর্ঘ্য কত? 0 ডিগ্রিতে অর্থাৎ নিরক্ষরেখায় সারা বছরই 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকায় সারা বছর পৃথিবীর কেন্দ্র ও ছায়াবৃত্তের কেন্দ্র একই থাকে। ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে বছরের প্রতিটি দিনই 2টি সমান ভাগে ভাগ করে। এর ফলে বছরের সবসময় 0 ডিগ্রি অক্ষরেখায় রাতের দৈর্ঘ্য হয় 12 ঘন্টা। 8. পৃথিবী যদি উত্তর থেকে দক্ষিণ দিকে আবর্তন করত তবে কি হতো? 1. পৃথিবী উত্তর থেকে দক্ষিণে আবর্তন করলে পর্যায়ক্রমে দিন ও রাত সংঘটিত হতো। 2. ভূপৃষ্ঠে প্রতিদিন দক্ষিণে সূর্যোদয় এবং উত্তর দিকে সূর্যাস্ত হতো। 3. পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হতো। 4. পৃথিবীতে মূল মধ্যরেখা বরাবর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হতো। 9. অভিকর্ষ না থাকলে আমাদের কি অসুবিধা হতো? পৃথিবীর অভিকর্ষ বলের জন্যই বায়ু, জল, মানুষ, পশু পাখি ইত্যাদি পৃথিবীর বুকে আছে। অভিকর্ষ না থাকলে এসব মহাশূন্যে বিলীন হয়ে যেত। সেক্ষেত্রে পৃথিবীতে জীবজগতের অস্তিত্বই আর থাকতো না। পৃথিবী একটি প্রাণহীন গ্রহে পরিণত হতো। 10. পৃথিবী সূর্যের চারদিকে অবিরাম ঘুরে চলেছে কি করে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আমরা জানি বৃত্তপথে কোনো বস্তুর ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন। এখানে মহাকর্ষ বল সেই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে, তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। 11. একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে মাটিতে পড়ে যাবে। পৃথিবীও একটি ভারী গোলক, তাই সেটিও পড়তে পারে। কোন দিকে এবং কোন আঁচড়ে পড়বে তা লেখো। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবী সূর্যকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সূর্য পৃথিবীকে সমপরিমাণ বল দ্বারা তার দিকে আকর্ষণ করে। কিন্তু সূর্যের ভর পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি হওয়ায় পৃথিবীর অভিকর্ষণ শক্তি সূর্যের তুলনায় নগণ্য। তাই অভিকেন্দ্র বল না থাকলে কার্যত পৃথিবী সূর্যের দিকে আছড়ে গিয়ে পড়বে। 12. পৃথিবীর ওপর আমরা অবস্থান করি, কিন্তু পৃথিবীর আহ্নিক গতি থাকা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না কেন? পৃথিবীর ঘূর্ণনের দরুন উপকেন্দ্র অপকেন্দ্র বলের তুলনায় পৃথিবীর অভিকর্ষজ আকর্ষণ বল অনেক বেশি হয় আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না। 13. গাছ থেকে পৃথিবীর পৃষ্ঠে আপেল পড়ে। আমরা জানি পৃথিবী এবং আপেল উভয়েরই পরস্পরকে সমান বলে আকর্ষণ করে। আপেল পৃথিবীর দিকে ছুটে আসে কেন? পৃথিবী বা আপেলের দিকে ছুটে যায় না কেন? পৃথিবী আপেলটিকে যে বল দ্বারা আকর্ষণ করে, আপেলও সেই বল দ্বারা পৃথিবীকে তার দিকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর ভর আপেলের ভরের তুলনায় বহুগুণ বেশি হয়। আপেলের অভিকর্ষজ ক্ষমতা, এটা পেজ 7 এলাম, পৃথিবীর তুলনায় খুবই কম, তাই আপেলটি কার্যত পৃথিবীর দিকে ছুটে যায়। 14. 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম। এটা দিয়েছে ব্র্যাকেটে 14,70,00,000 কিলোমিটার। তাহলে আমাদের তো গরম অনুভব করার কথা 3 জানুয়ারি, কিন্তু আমরা শীত অনুভব করি কেন? 3 জানুয়ারি তারিখে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের সম্মুখে এবং উত্তর গোলার্ধ দূরে অবস্থান করে। ফলে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি অধিক লম্বভাবে পড়ায় অধিক গরম অনুভব হয়। অপরদিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের ঘাটতি হতে থাকায় উত্তর গোলার্ধে শীত অনুভূত হয়। 15. মহাকর্ষ সূত্রটি লেখো।
বিজ্ঞানী নিউটন প্রদত্ত মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বে প্রতিটি ভরযুক্ত বস্তু অন্য ভরযুক্ত বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণের মান বস্তুগুলির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওই বস্তুগুলির মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হয়। 16 মহাকর্ষের নিয়ম মেনে গ্রহ ও নক্ষত্রদের পারস্পরিক সম্পর্ক লেখো। মহাকর্ষের নিয়মানুসারে ক্ষুদ্র ভরের বস্তু বৃহৎ ভরের বস্তুর চারদিকে ঘোরে। যেহেতু সূর্যের ভর পৃথিবীর তুলনায় অনেক বেশি, তাই সূর্যের চারদিকে পৃথিবীর ঘোরা স্বাভাবিক। এইভাবেই উপগ্রহগুলি গ্রহদের চারদিকে, গ্রহগুলি নক্ষত্রদের চারদিকে ঘোরে এবং নক্ষত্রগুলি ছায়াপথের মধ্যে অবস্থান করে। যেমন সূর্য ও সমগ্র সৌরজগৎ আকাশগঙ্গা নামক ছায়াপথের মধ্যে অবস্থানরত। 17 চান্দ্রমাস কাকে বলে? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিজের কক্ষপথে সম্পূর্ণ একবার ঘুরে আসতে, অর্থাৎ অমাবস্যা, অর্ধচন্দ্র ও পূর্ণিমা এই তিনটি পর্যায় অতিক্রম করতে সময় নেয় 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড। এই সম্পূর্ণ সময়কালকে চান্দ্রমাস বলে, অর্থাৎ একটি অমাবস্যা থেকে ঠিক তার পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কালকে এর মধ্যে ধরা হয়। 18 কোন বছর অধিবর্ষ তা কিভাবে বোঝা যাবে? বছরের অঙ্ককে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই বছরটি অধিবর্ষ হয়। তবে বছরের অঙ্কের শেষে যদি 2টি শূন্য থাকে বা শতক বর্ষ হয় তাহলে 400 দিয়ে ভাগ করা হয়। এই পদ্ধতিতে ভাগ করে যেসব বছরে কোনো ভাগশেষ থাকে না সেই বছরগুলিকেই লিপ ইয়ার বলে। যেমন 1600, 2000, 2400 প্রভৃতি সাল অধিবর্ষ, কিন্তু 1900 সাল অধিবর্ষ নয়, কারণ 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। 19 পৃথিবীর সর্বত্র দিন ও রাত 21 মার্চ ও 22 সেপ্টেম্বর সমান হওয়ার কারণ কি? উত্তর, সূর্যকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবী 21 মার্চ ও 23 সেপ্টেম্বর এই 2 তারিখে নিজের অক্ষের এমন এক স্থানে অবস্থান করে যে মধ্যাহ্নে সূর্যকিরণ ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে। ছায়াবৃত্ত সমস্ত অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে এবং উত্তর ও দক্ষিণ উভয় মেরু সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে। ফলে এই দুদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়। এবারে বক্সের মধ্যে আছে আরও জানো। ছায়াবৃত্ত পৃথিবীর আবর্তনের সময় যে অর্ধাংশ সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন আর বিপরীত দিকে অর্ধাংশে হয় রাত। এই দিন ও রাতের মাঝামাঝি জায়গায় আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ দুটি যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে বলে ছায়াবৃত্ত, ব্র্যাকেটে শ্যাডো সার্কেল। প্রশ্ন 20 পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখার অবস্থান কিরূপ? উত্তর, 1 পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা একই দিকে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে। এর ফলে পৃথিবীর মেরুরেখার উত্তর প্রান্ত বা সুমেরু সর্বদা ধ্রুবতারার দিকে এবং দক্ষিণ প্রান্ত বা কুমেরু সর্বদা হ্যাডলির অক্ট্যান্ট হয় জফলা আকার ড লয়িকার র অ ক টয় জফলা আকার 9 ট নক্ষত্রের দিকে মুখ করে থাকে। 2 কক্ষের বিভিন্ন অবস্থানে পৃথিবীর মেরুরেখার সর্বদা সমান্তরাল থাকে। 21 রবি মার্গ কি? উত্তর, পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির জন্য আকাশে সূর্যের আপাত বার্ষিক গতি লক্ষ্য করা যায়। সূর্য একটি নির্দিষ্ট গতিপথ
ধরে বছরের বিভিন্ন সময় নিরক্ষরেখার সামান্য উত্তরে বা দক্ষিণে সরে যায়। 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণাভিমুখী, এটা পেজ 8 এলাম, আপাত গতিকে দক্ষিণায়ন এবং 22 ডিসেম্বরের পর থেকে 21 জুন পর্যন্ত উত্তরাভিমুখী আপাত গতিকে উত্তরায়ণ বলে। সূর্যের এই আপাত বার্ষিক গতিপথটিকে রবিমার্গ ব্র্যাকেটে রবি শব্দের অর্থ সূর্য এবং মার্গ হলো পথ বলা হয়। আবার পেজ 7 আসছি, একটা ছবি দিয়েছে সেটা বর্ণনা করছি। একটা রাম্বাসের মতো এঁকে লাইন দিয়ে 4টে সূর্য, ওপরে 21 জুন, ওটা কর্কট সংক্রান্তি, তার নিচে 22 ডিসেম্বর, এটা মকর সংক্রান্তি। আবার ডান দিকে সূর্যটা অ্যারো মার্ক করে আবার ডান দিকে সেটা 23 সেপ্টেম্বরে জলবিষুব, আর 21 মার্চে নিরক্ষরেখা, এটা মহাবিষুব। জলবিষুব, মহাবিষুব ডান দিকে আর বাঁ দিকে, আর ওপরে উত্তরে কর্কট সংক্রান্তি আর তলায় মকর সংক্রান্তি। রবি মার্গ, এটা রবিটা এরকম ঘুরছে যাচ্ছে সূর্য, এটা চিত্র দিয়েছে। এবারে প্রশ্ন 22, নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন না হওয়ার কারণ কি? প্রকৃতপক্ষে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকায় সারা বছর পৃথিবীর কেন্দ্র এবং ছায়াবৃত্তের কেন্দ্র একই বিন্দুতে থাকে। ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে বছরের প্রতিটি দিনই দুটি সমান ভাগে ভাগ করে। এর ফলে নিরক্ষরেখায় সারা বছরই মধ্যাহ্নে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে এবং দিন রাতের দৈর্ঘ্য সমান ব্র্যাকেটে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকে বলে এখানে সবসময় গরম থাকে ও অন্য কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না। 23, গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ থাকে কেন? গ্রীষ্মকালে রাতের তুলনায় দিনের দৈর্ঘ্য বেশি, ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ সঞ্চিত হয় রাত ছোট হওয়ায় ওই তাপের সবটাই বিকীর্ণ হতে পারে না, কিছুটা ভূপৃষ্ঠে সঞ্চিত থাকে, ফলে ক্রমশ গরম বাড়তে থাকায় গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ হয়। 24, শীতকালে আবহাওয়া শীতল হয় কেন? শীতকালে রাতের দৈর্ঘ্য দিনের তুলনায় বেশি, ফলে দিনের বেলায় যে পরিমাণ সৌরতাপ ভূপৃষ্ঠ গ্রহণ করে তার সবটাই রাতে বিকীর্ণ হয়ে যায়, ফলে ভূপৃষ্ঠ ক্রমশ ঠান্ডা হতে থাকে। তাই শীতকালে আবহাওয়া উষ্ণতা হ্রাস পেয়ে শীতলতা অনুভূত হয়। 25, পৃথিবীর কক্ষ বলতে কি বোঝো? যে উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষ, অরবিট, ORBIT, কক্ষ। এই কক্ষে তাকে বলে পৃথিবীর কক্ষ। এই কক্ষের পরিধি প্রায় 96 কোটি কিলোমিটার। সূর্য এই উপবৃত্তাকার কক্ষের ঠিক কেন্দ্রে নয়, একটি নাভি বা ফোকাসে অবস্থিত। 26, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে। নিজের অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই গতিকে বলা হয় আবর্তন গতি। নিজেদের অক্ষের চারদিকে একবার সম্পূর্ণ পাক খেতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা। এবারে বক্সে আছে আরও জানো পৃথিবীর আবর্তন বুঝতে না পারার কারণ। আর ভূপৃষ্ঠে আমাদের সঙ্গে সঙ্গে সব বস্তুর একই বেগে স্থানগত পরিবর্তন হয়, তাই আমাদের চোখে কোনো স্থানের পরিবর্তন ধরা পড়ে না। 2, সূর্যের আপাত দৈনিক গতির কারণে সূর্যকে আমরা চলমান ও পৃথিবীকে স্থির অবস্থায় ভাবি, এজন্য আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারি না। যেমন চলন্ত বাস বা রেলগাড়ি থেকে দেখলে মনে হয় আমরা স্থির, অথচ বাইরের দৃশ্যগুলি সবই চলমান। Question 27,
GEOID বলতে কি বোঝো? GE সবই ক্যাপিটাল লিখেছে, GEOID। পৃথিবীর প্রকৃত আকৃতির ব্যাপারে বিজ্ঞানী মহলে নানা মত রয়েছে, তাই সর্বজনসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া অসুবিধাজনক। তবে পৃথিবীর আবর্তন গতির জন্য এর নিরক্ষীয় প্রদেশ স্ফীত এবং মেরু প্রদেশ চাপা হয়েছে। পৃথিবীর নানা স্থানে পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি যেমন রয়েছে, তেমনি সমুদ্রের তলায় মারিয়ানা খাত ও অন্যান্য গভীর খাতও রয়েছে। পৃথিবীর এই অদ্ভুত আকৃতিকেই জিওয়েড বলে, GEOID। আমি পেজ 8-এর অর্ধেকটা পড়েছি। এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন আমি 3 মার্কসের, এটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি।